নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাতক জাতিকার কোনো গ্রহ কুণ্ডলিতে উচ্চস্থ, কিন্তু সেই গ্রহের দশা অন্তর্দশাতে জাতক জাতিকা কিন্তু ফল পাচ্ছেন না ভালো। কিন্তু কেন? আসুন দেখে নেওয়া যাক এর কারণ কি কি হতে পারে। কোনো জাতক জাতিকার জন্মগ্রহণ করার সময় তার যে জন্মছকটি তৈরি হয় তার জন্ম সময় এবং স্থান দিয়ে সেটিকে বলা হয় রাশি চার্ট। এই রাশি চার্টে চন্দ্রকে খুব প্রাধান্য দেওয়া হয়, তার কারণ চন্দ্র আমাদের মনকে দর্শায়, আর আমরা আমাদের মনের উপর নির্ভর করে বিভিন্ন কাজ করে থাকি। আবার এই চন্দ্র যে রাশিতে বসে সেই রাশির মতো হয় আমাদের চরিত্র। তাই এই রাশি চার্ট থেকে বোঝা যায় গ্রহদের আসল চরিত্র। আমরা বলি শুভ গ্রহ এবং অশুভ গ্রহ, অর্থাৎ গ্রহটির চরিত্র ভালো নাকি খারাপ সেটা বোঝা যায় এই রাশি চার্ট থেকে। আবার এই রাশি চার্ট থেকে জীবনের সমস্ত ব্যাপারের ধারণা পাওয়া যায়, যেমন অর্থ, পরিবার, বিবাহ, জীবিকা ইত্যাদি। কিন্তু পার্টিকুলার কোনো একটি বিষয়ের ব্যাপারে ডিটেলে জানতে গেলে বা বুঝতে গেলে কিছু ডিভিশনাল চার্ট আছে যার সাহায্য আমাদেরকে নিতে হয়। এই রকমই একটি ডিভিশনাল চার্টের নাম হচ্ছে নবাংশ বা D9। এই নবাংশ চার্ট থেকে অনেক কিছু বোঝা যায়। যেহেতু এই চার্টটি শুক্রের দখলে, তাই এই চার্টটি থেকে বিবাহ বা অপরজন কেমন হবে তা বোঝা যায়। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই চার্টটি থেকে বোঝা যায় গ্রহের আসল স্ট্রেংথ। এই ব্যাপারটি একটু পরে আমরা আলোচনা করব। আগে দেখে নেওয়া যাক যে কিভাবে এই D9 চার্টটা বানানো হয়। প্রথমে আমাদের দরকার সকলের মাদার চার্ট অর্থাৎ D1 চার্ট। যেমন ধরুন এইখানে একটা D1 চার্ট আমি এক্সাম্পলে দেখিয়েছি। ধরা যাক এইখানে একটি যে চার্ট আছে তাদের গ্রহ সংস্থানটাকে বাঁ দিকে দেখানো হয়েছে এবং 9টি গ্রহের ডিগ্রিকে ডান দিকে দেখানো হয়েছে। নবাংশ মানে হলো একটি 30 ডিগ্রি ঘরের 9টি সমান ভাগ, কারণ আমরা জানি প্রতিটি রাশির মান 30 ডিগ্রি। 9টি ভাগে ভাগ করলে প্রতিটি রাশির মান হবে 30 ডিগ্রিকে 9 দিয়ে ভাগ করলে হবে 3 ডিগ্রি 20 মিনিট করে। তার মানে একটি পার্টিকুলার রাশির এক একটি নবাংশ হবে 3 ডিগ্রি 20 মিনিট করে। তার মানে আমরা এটাকে এভাবেও বলতে পারি যে একটি 30 ডিগ্রি রাশির ভেতর 9টি নবাংশ বর্তমান। আমরা এভাবেও বলতে পারি যে এরকম খানিকটা জিনিস হবে যে যে কোনো একটি রাশির প্রথম নবাংশের মান 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট, দ্বিতীয় নবাংশের মান 3 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিট, এরকমভাবে পরপর করলে পরে 9টি নবাংশের মান গিয়ে লাস্টে 30 ডিগ্রিতে দাঁড়াবে। এইবার আমাদের কি করতে হবে, D1 চার্ট থেকে আমাদের D9 চার্টটা বানানোটা শিখতে হবে। কিভাবে করব আমরা? প্রথমে যে গ্রহটিকে D1 চার্ট থেকে D9-এ প্লেস করতে হবে, প্রথমে দেখতে হবে সেটির ডিগ্রি কত। ধরুন প্রথমে আমরা এখানে দেখছি রবির এখানে ডিগ্রি হচ্ছে 0 ডিগ্রি 14 মিনিট। তার মানে এটা কোন নবাংশে হলো? এটা প্রথম নবাংশে হলো। মানে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট অবধি প্রথম নবাংশের মান। তার মানে রবির এই ডিগ্রিটা কোন নবাংশে গিয়ে পড়লো? প্রথম নবাংশে। তার মানে D9 চার্টটা যখন বানানো হবে রবি কি তাহলে প্রথম ঘরে বসবে? হ্যাঁ, একদমই ঠিক কথা, প্রথম ঘরেই বসবে। কিন্তু এই প্রথম ঘর আমরা গুনবো কোথা থেকে? গ্রহটি D1 চার্টে যেখানে বসে আছে সেখান থেকে গুনবো? না, তা কিন্তু একদমই নয়। এটার জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে। নিয়মগুলো হলো এরকম। এখানে লেখা রয়েছে যদি কোনো গ্রহ অগ্নি রাশিতে থাকে মানে D1 চার্টে, তাহলে D9-এ গণনা শুরু করতে হবে মেষ রাশি থেকে। ঠিক আছে? যদি কোনো গ্রহ D1 চার্টে মানে মেন চার্টে পৃথ্বী রাশিতে থাকে তাহলে তার গণনা শুরু করতে হবে মকর রাশি থেকে। আবার D1 চার্টে কোনো গ্রহ যদি বায়ু রাশিতে থাকে তাহলে তার গণনা শুরু করতে হবে তুলা রাশি থেকে। আর লাস্টেরটা হলো D1 চার্টে কোনো গ্রহ যদি জলরাশিতে থাকে তাহলে তার ক্যালকুলেশন শুরু হবে কর্কট রাশি থেকে। তার মানে আমাদের কাছে 4খানা ঘর আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা মেষ, একটা কর্কট, একটা তুলা আর একটা হচ্ছে মকর। ঠিক আছে? আমাদের 3টি করে আমাদের অগ্নি রাশি আছে, 3টি জলরাশি আছে, 3টি পৃথ্বী রাশি আছে এবং 3টি বায়ু রাশি আছে। এইবার দেখতে হবে যে D1 চার্টে যে গ্রহটাকে আমরা প্লেসমেন্ট করব, যেমন আমাদের এখানে রবির কথা হচ্ছিল, তো এই রবিকে দেখতে হবে যে রবি আমাদের D1 চার্টে কোন ঘরে রয়েছে। দেখুন এখানে রবি বসে রয়েছে মকর রাশিতে। তার মানে মকর হচ্ছে একটা পৃথ্বী রাশি। তার মানে আমি কি বললাম, পৃথ্বী রাশি হলে ক্যালকুলেশন কোথা থেকে স্টার্ট হবে? পৃথ্বী রাশি থেকেই হবে, মানে মকর রাশি থেকে হবে।
তার মানে এখানে এই মকর রাশি থেকেই ক্যালকুলেশন হয়ে রবি আছে কত ডিগ্রি কোন নবাংশে, ফার্স্ট নবাংশে। তার মানে রবি 1 ঘর গুনতে হবে ওখান থেকে। তার মানে এখান থেকে যদি 1 গুনি তার মানে এই ঘরটাই হবে। তার মানে এই ঘরেই D9 চার্টে এই ঘরেই রবি বসবে। ঠিক আছে, তাহলে আমি এখানে মকরের এখানে সানকে বসিয়ে দিলাম। এবার আমরা পরের প্ল্যানেটটাকে দেখি। ধরুন পরের প্ল্যানেটটা এখানে চন্দ্র, মুন। ঠিক আছে, চন্দ্র এখানে বসে আছে 27 ডিগ্রি 36 মিনিটে। এটা এবার দেখব চন্দ্র কোন ঘরে বসে আছে D1 চার্টে। আমরা এখানে দেখতে পেলাম যে চন্দ্র এইখানটায় বসে আছে কন্যা রাশিতে 27 ডিগ্রি 36 মিনিটে। ঠিক আছে, তার মানে কন্যা রাশির ঘরটা, কন্যা কী টাইপের রাশি? পৃথ্বী রাশি। তার মানে পৃথ্বী রাশির ক্যালকুলেশন শুরু করব কোথা থেকে? আমরা এই ঘর থেকে শুরু করব, মকর থেকে শুরু করব। তার মানে দেখতে হবে যে চন্দ্র কোন নবাংশে পড়লো। চন্দ্র পড়লো 27 ডিগ্রি মানে নবম নবাংশে পড়লো, এই ঘরটাতে পড়েছে। তার মানে আমাদেরকে গুনতে হবে মকর রাশি থেকে 9 ঘর। মকর রাশি এখানে 1 অ্যান্টি ক্লকওয়াইজ গুনবো, 1 2 3 4 5 6 7 8 9। তার মানে এই 9-এ চন্দ্র এখানেই বসবে গুনলে। ঠিক আছে, আচ্ছা, যে এবার আমরা দেখি বুধ। বুধ কোথায় বসে আছে? বুধ বসে আছে 6 ডিগ্রি 32 মিনিটে। বুধ বসে রয়েছে আমাদের ধনুরাশিতে। ধনুরাশি একটা অগ্নি রাশি। ঠিক আছে, তার মানে অগ্নি রাশির ক্যালকুলেশন কোথা থেকে হবে? মেষ থেকে শুরু হবে। তার মানে 6 ডিগ্রি 32 মিনিটে আছে, মানে এটা কোন নবাংশে হলো? এটা দ্বিতীয় নবাংশে হলো। 6 ডিগ্রি 32 মিনিট, 40 এখনও ক্রস করেনি। তার মানে দ্বিতীয় নবাংশে। আমরা কোথা থেকে গুনতে শুরু করব? আমরা গুনতে শুরু করব অগ্নি রাশি মানে মেষ থেকে। তার মানে মেষ থেকে দ্বিতীয় ঘর, এই যে 1, মেষ হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। তার মানে এইখানে বসিয়ে দেবো আমরা বুধকে। ঠিক আছে, তারপরে আরেকটা প্ল্যানেটকে দেখা যাক। যেমন ধরুন মঙ্গল। মঙ্গল কোথায় বসে আছে? 23 ডিগ্রি 51 মিনিটে। কোন ঘরে বসে আছে? মীন রাশিতে বসে আছে, মানে জল রাশিতে বসে আছে। তাহলে এবার দেখতে হবে 23 ডিগ্রি 51 মিনিটটা কোন নবাংশে পড়লো। 23 ডিগ্রি 51 মিনিট অষ্টম নবাংশে পড়েছে, এই ঘরটাতে পড়েছে। ঠিক আছে, তাহলে অষ্টম নবাংশে পড়েছে মানে আমাদের কর্কট রাশি থেকে অষ্টম ঘর গুনতে হবে। এই কর্কট এখান থেকে গুনবো 1 2 3 4 5 6 7 8। তার মানে মঙ্গল এইখানে বসবে কুম্ভ রাশিতে। ঠিক আছে, এরকমভাবে আমরা প্রত্যেকটা গ্রহকে আলাদা আলাদাভাবে আমরা বিভিন্ন রকম ভাবে এইরকম D9 চার্টে প্লেস করি। আচ্ছা, এবার তো দেখা গেল যে D9 চার্ট আমরা কিভাবে তৈরি হয় সেটা তো বোঝা গেল। এবার আমরা দেখি যে এই D9 চার্ট থেকে আমরা কি কি বুঝতে পারবো আলটিমেটলি। দেখুন এখানে একটা আমি D1 চার্ট দেখিয়েছি, যেটা লগ্ন হচ্ছে তুলা আর মকরে বসে রয়েছে মঙ্গল এবং চন্দ্র। এখানে মঙ্গল মকরে উচ্চস্থ এবং রাশিতে অবস্থিত। যদি কেউ D1 চার্টটাকে দেখে তাহলে সে বলে দেবে যে বাবা, রাশির ওপরে মঙ্গল বসে আছে চতুর্থ ঘরে, তাও আবার, তাহলে তো এর প্রচণ্ড রাগ, ফেরোসাস, অত্যন্ত বদমেজাজি টাইপের, এরকম বলবে। কিন্তু দেখুন মঙ্গল মকরে উচ্চস্থ অবস্থিত, ঠিক আছে, ভালো কথা, কিন্তু D9 চার্টে দেখা যাচ্ছে যে মঙ্গল বসে আছে কর্কটে। তার মানে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে D9 চার্টে, মানে নবাংশে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। তাই শুধুমাত্র D1 চার্টটিকে দেখলে কেউ কিন্তু বলে দেবে যে জাতক অত্যন্ত রাগী, বদমেজাজি ইত্যাদি স্বভাবের, কিন্তু প্র্যাকটিক্যালি জাতক কিন্তু অত্যন্ত ভীতু এবং নরম স্বভাবের। ঠিক আছে, এটি একমাত্র হয়েছে তার কারণ D9-এ মঙ্গল নিচস্থ এবং অত্যন্ত কম বল হওয়ার কারণে। তার মানে কোনো গ্রহ যদি রাশি চার্টে উচ্চস্থ হয় কিন্তু D9 চার্টে নিচস্থ থাকে, তাহলে গ্রহটির অত পাওয়ারই থাকবে না যে কোনো ফল প্রদান করবে। সেই রকমই D1 চার্টে যদি কোনো উচ্চস্থ গ্রহ থাকে এবং সেটি শুভ যোগ করে থাকে, কিন্তু উক্ত গ্রহটি যদি D9 চার্টে নিচস্থ হয়ে যায়, তাহলে কিন্তু ভালো যোগ হওয়া সত্ত্বেও কিন্তু তার ফল পাওয়া যাবে না। অনেকেই বলে থাকেন যে এই নবাংশ চার্টটি যেহেতু বিবাহ দেখা যায়, তাই এই চার্টটি বিবাহের পর অ্যাক্টিভেটেড হয়। কিন্তু এই যে বিয়ের পর অ্যাক্টিভেটেড হয়, এটি কিন্তু সর্বৈব ভুল কথা। যখন কেউ জন্মায় তখনই তার নবাংশ চার্ট কিন্তু তৈরি হয়ে যায়। আমরা দেখলাম যে কিভাবে D1 চার্ট থেকে D9 চার্ট তৈরি করা হয়। তাই কিন্তু D9 চার্টটি D1-এর ওপরে নির্ভরশীল, মানে নবাংশ চার্ট কিন্তু রাশি চার্টের ওপরে নির্ভরশীল। নবাংশের কিন্তু আরও প্রচুর গুরুত্বপূর্ণ বৈচিত্র্য রয়েছে এবং তা দেখারও বিভিন্ন রকমের সূত্র রয়েছে। আজ তার খুব অল্প কিছুই আমরা জানলাম, পরে কখনো আমরা এরও ডিটেলে আরও কিছু জানব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।